গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্রে চোখ জাতির, বিজয়ের কৃতিত্ব জনসাধারণের, বললেন নাহিদ। আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে রাজনীতির হাল ধরার আহ্বান। রক্তাক্ত লড়াইয়ে নতুন বাংলাদেশের মুক্তির দিন ৩৬ জুলাই। শেষ মুহূর্তে গুলি চালিয়ে পতন ঠেকাতে পারেনি শেখ হাসিনা সরকার। বিজয়ের আনন্দে মেতে ওঠে দেশ। পোশাক রপ্তানিতে চমক। জুলাইয়ে আয় বেড়েছে 24.৫%-এর বেশি। পরিবেশ বান্ধব বিনিয়োগ ও চাহিদা উপযোগী পণ্য তৈরিতে সাফল্য। চট্টগ্রাম বন্দরের ধীরগতি দূর করার দাবি। বাড়ি থেকে টাকা দাও, নাহলে তোমাদেরকে গুম করে ফেলাবো। তাছাড়া নির্যাতন, না খেয়ে আর অনাহারে, এমন পানি পর্যন্ত আমাদেরকে খাইতে দিচ্ছিল না। গ্রিসে পাঠানোর কথা বলে আফগানিস্তানে নিয়ে নির্যাতন। 48 লাখ টাকা নেয়ার পর নীলফামারীর 4 যুবকের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়। প্রতারক চক্রের শাস্তি দাবি। এবং গাজায় নিহত আরও 74 ফিলিস্তিনি। 36 জন প্রাণ হারান ত্রাণ আনতে গিয়ে। বাড়ছে অনাহার ও অপুষ্টিতে শিশু মৃত্যু। হামলা বন্ধে ট্রাম্পকে সাবেক ইসরায়েলি গোয়েন্দাদের চিঠি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। রক্তাক্ত ৩৬ জুলাইয়ের বর্ষপূর্তি আজ। বিজয়ের মূল কৃতিত্ব সাধারণ মানুষকে দিয়ে। অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনমানুষকে রাজনীতির হাল ধরতে হবে। ৫ আগস্ট উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। হাসান ওয়ালির রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর এ মিছিল বিজয়ের। বুলেটের বিপরীতে খালি হাতে বুক চিতিয়ে বাঙালির অনন্তকালের আপোষহীনতার স্মারক এই মিছিল। স্বৈরাচারের বুলেটে এক নদী রক্তের বিনিময়ে জুলাইয়ের অর্জিত বিজয় ছিল মুক্ত পাখির মতো বাঁধ ভাঙা উচ্ছ্বাসের। বাংলাদেশের জাতীয় জীবনে জুলাই এক দীর্ঘতম মাস। ৩৬ দিনের রক্তাক্ত সেই জুলাই একই সঙ্গে যেমন অর্জনের, তেমনি সন্তান হারাবার বেদনাও বটে। অবুধ শিশু রিয়া গোপ, দুর্বার আবু সাইদ মুগ্ধ কিংবা ওয়াসিমের মতো হাজারো অরুণ প্রাতের তরুণ দল রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে এমন দিন। ৩৬ জুলাইয়ের বর্ষপূর্তিতে সেই সব দিনের স্মৃতিচারণায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলছেন, কোটা আন্দোলনের মতো যৌক্তিক দাবিকে দমন এবং দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফুঁসে ওঠে মানুষ। যখন আমাদেরকে ডিজিএফআই নিয়ে যাওয়া, ডিবিতে নিয়ে যাওয়ার মতো শারীরিক মানসিক এই নির্যাতনের দৃষ্টান্তগুলো স্থাপিত হয়, তখন মানুষের সামগ্রিক পূর্বের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, মানুষ আর এই অন্যায়গুলো মেনে নিতে পারছিল না। তার সন্তানদের যখন তারা জীবন দিতে দেখলো, রক্ত দিতে দেখলো, তাদের ভয়টা কেটে গেল এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে রাজপথে নেমে আসে এবং দিন শেষে এটা অভ্যুত্থানের দিকে যায়। অভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলামও গণ অভ্যুত্থানের মূল কৃতিত্ব দিচ্ছেন জনমানুষকেই। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা, শ্রমিকরা, যারা কোনো দল করে না, তারা নামছে দেখে আন্দোলন সফল হয়েছে। রাজনৈতিক দলের নেতারা কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিল, আমরাও তো বিভিন্ন সময় নামছি, তখন তো সফল হয় নাই। সফল কেন হয়েছে? যখন সাধারণ মানুষ এখানে সংযুক্ত হয়ে গেছে। অংশীজনদের ঐক্য সংহত না থাকায় অনেক প্রত্যাশা পূরণ হয়নি বলে মত নাহিদ ইসলামের। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে শেষমেশ রাজনীতিতে নামতে হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। এজেন্ডাগুলো ভাগ হয়ে যায়, অনৈক্য তৈরি হয়েছে, ফলে প্রত্যাশা পূরণ হয় নাই। আমরা তো আসলে রাজনৈতিক দল করতে চাইনি। আমরা চেয়েছিলাম যদি ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিজেদেরকে শুধরে পরিশুদ্ধ হয়ে আসতে হবে, তো সেটা তারা হয়ে আসে নাই। তো এর ফলে আমাদের একটা নতুন দল করার লাগছে। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র জনতার অন্তর্বর্তী সরকার হাতে নিয়েছে বিশাল কর্মযজ্ঞ। বিকেল 5টায় গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনব্যাপী মানিক মিয়া এভিনিউতে চলবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন পন্থায় স্মরণ করা হবে 24-এর ৩৬ জুলাইকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জুলাই ঘোষণাপত্র পাঠের মঞ্চ তৈরিতে রাতভর ছিল ব্যস্ততা। রাতেই পরিবার নিয়ে সেই মঞ্চ দেখতে এসেছেন অনেকে। তাদের প্রত্যাশা, ঐক্য আর সচেতনতায় গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ। ছোট্ট মেহরিমা পরিবারের সঙ্গে এসেছে মানিক মিয়া এভিনিউ। যেই নতুন প্রজন্মের জন্য হলো জুলাই আন্দোলন, তাদেরই একজন হয়ে জুলাই ঘোষণাপত্র পাঠের মঞ্চ দেখতে এসেছে সে। আজ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঠিক এখানেই পাঠ করা হবে জুলাই ঘোষণাপত্র।
শুধু মেহরিমা নয়, খবর পেয়ে এদিন রাতে আশপাশের এলাকা থেকে অনেকেই এসেছেন এই আয়োজনের প্রস্তুতি দেখতে। এর মাঝেই মহড়ার অংশ হিসেবে বেজে ওঠে জাতীয় সঙ্গীত, যা মনে করিয়ে দিল এক নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদ আর স্বৈরাচার মুক্ত দেশের স্বপ্ন বাস্তব হলেও এখনো অনেক চাওয়াই অপূর্ণ থেকে গেছে এদেশের নাগরিকদের। বিশেষ করে এখনো গণহত্যার বিচারের অগ্রগতি নিয়ে হতাশ অনেকেই। জুলাইয়ের পক্ষে এবং স্বৈরাচারের বিপক্ষে যতগুলো শক্তি একত্রিত ছিল, তাদের মাঝখানে বিভাজন হবে না, সেটা প্রথম চাওয়া। যা চাচ্ছিলাম সব কিছু আমার চাওয়ার মতো হচ্ছিল না, তখন মাঝে মাঝে হতাশ হয়ে পড়েছি। কিন্তু যখন ভেবে দেখেছি যে এই খারাপগুলোর মধ্যে ভালো কি হচ্ছে, তখন আমার হতাশা কমে গেছে। অন্তর্বর্তী সরকার হয়তো অনেক ক্ষেত্রে সাকসেস পেয়েছেন, অনেক ক্ষেত্রে হয়তো ব্যর্থতা আছে, সবকিছু মিলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে অনেকেই বলছেন টেকসই সংস্কার রাতারাতি সম্ভব নয়, সময় নিয়ে সবাই মিলে গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বিভেদ, থাকবে সাম্য আর ন্যায় বিচার। দীর্ঘদিনের প্রত্যাশা, এটা পূরণ করতে একটু সময় লাগবে, তবে আমি মনে করি এই সকলে মিলে একসাথে কাজ করে, একই কাঁধে কাঁধ রেখে যদি কাজ করা যায়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে ওই দিন শর্ট টাইমে পৌঁছে যাব। পিলখানা হত্যা সহ অনেক কিছু এখনো অপূর্ণ হয়েছে। ফেসিবাদের বিচার হয়নি, বিচার হবে আশা নিয়ে আর কি আমি বলা থেকে ঢাকা আসছি। এদিকে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে লাল সবুজ আভায় সেজেছে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রেল বিভাগের দেয়া বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় দাবি করে রাজশাহীতে বিক্ষোভ করছেন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। সকালে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে রেলপথে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ ৭টা ২০ মিনিটে রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বরাদ্দ করা ট্রেনটি যাত্রার উপযোগী নয় এবং দ্রুত ঢাকায় পৌঁছানো যাবে না। এজন্য নতুন ট্রেন ও বগি দাবি করেন তারা। এদিকে রেল বিভাগ বলছে ভালো মানের বগি সহ ট্রেনের ব্যবস্থা করার চেষ্টা চলছে। জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার জন্য রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় দাবি করে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। করেছিল রেল বিভাগ, যারা এখান থেকে ঢাকায় যাবেন সেই জুলাই যোদ্ধা, সমন্বয়ক, শিক্ষার্থী, তারা বলছেন যে সেই ট্রেনটি যাত্রা উপযোগী নয়। তবে একটু যদি আমি দেখাই যে ট্রেনটি বিশেষ ট্রেন, সেই ট্রেনটি ইতিমধ্যে রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে যেটি দেখলাম, এখানে যে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন তারা দুটি ভাগে আসলে বিভক্ত হয়ে গেছে। একটি গ্রুপ তারা সেই বিশেষ ট্রেনের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, বিশেষ ট্রেনটি ত্যাগ করছে। অন্যদিকে যে সিল্ক সিটির ট্রেন রয়েছে, যেটি রাজশাহী থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা, সেই ট্রেনটি কিন্তু এখনও আটকে রেখেছে আরেকটি দল। অর্থাৎ এখানে যেসব শিক্ষার্থী আজ ঢাকায় যাওয়ার কথা রয়েছে এবং তাদের যে ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা, সেই শিক্ষার্থী বা আগ্রহীদের মধ্যে দুটি ভাগে আসলে তারা ভাগ হয়ে গেছেন। একটি ভাগ বলছেন যে ট্রেন রেলওয়ে তাদের জন্য বরাদ্দ দিয়েছেন সেই ট্রেনেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং আমরা দেখছি যে সেই ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে গেছে। অন্যদিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের যে সিল্ক সিটি ট্রেনটি, সেটি ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা, সেই ট্রেনের সামনে আমরা দেখছি কয়েকজন জুলাই যোদ্ধা বা সমন্বয়ক তারা বসে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে রেল বিভাগ তাদের সাথে যে অনৈতিক আচরণ করেছেন তারই প্রতিবাদে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বলছেন যে তাদের সাথে যে কয়েকজন রয়েছেন তারা ঢাকায় যাওয়ার জন্য এই ট্রেনটি তারা ব্যবহার করবেন এবং তারা সিল্ক সিটি ট্রেনের সামনে এখনও অবস্থান করছেন। আমরা রেল বিভাগের সাথে কথা বলেছি। রেল বিভাগ বলছেন যে ট্রেনটি বরাদ্দ দেওয়া হয়েছে সেটি যথেষ্ট মানসম্মত এবং সেই ট্রেনের বগিগুলো আরামদায়ক। তারা বলছেন যে দ্রুতই সেটি ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে এই সিল্ক সিটি ট্রেনটি যাতে আটকে না রাখা হয় সেই কারণে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বোঝানোর চেষ্টা করছেন যে এই ট্রেনটি ছেড়ে দেওয়ার জন্য। সব মিলিয়ে সিল্ক সিটি ট্রেনটিতে এই মুহূর্তে
মুহূর্তে যারা অবস্থান করছেন তারা বলছেন যে এই যাত্রা বিলম্বের কারণে তারা ইতিমধ্যে ভোগান্তিতে পড়ছেন এবং তারা এই শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধাদের অনুরোধ করছেন যেন তারা দ্রুতই এই ট্রেনটি ছেড়ে দেয়। এই ছিল রাজশাহী স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী রেল স্টেশন থেকে। ৩৬ জুলাই বাঙালির ইতিহাসে রক্তরাঙা গৌরবের নাম, যেদিন বিপ্লবের বাতাসে উড়ে যায় ১৭ বছরের স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। পুরো বাংলাদেশ নেমে আসে রাজপথে। শুধু স্বৈরাচার সরকারের পতনই হয়নি, দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। গণভবনের দখল নেয় গণমানুষ। বিজয়ের পতাকা উড়িয়ে উচ্ছ্বাসে মাতে গোটা দেশ। এ যেন হাজারো রক্তের বিনিময়ে পাওয়া অন্য এক স্বাধীনতা। এদিনও পুলিশের গুলিতে মারা যায় অনেক মানুষ। ২৪-এর দীর্ঘ জুলাইয়ের শেষ দিন ৩৬ জুলাইয়ের সেই ঐতিহাসিক ঘটনার বিস্তারিত জানাবে মাইমুনা হায়দার চৌধুরী। শোনো মহাজন, আমরা অনেকজন। প্রতিদিনের চেয়ে ভিন্ন কিছু দিন, ভিন্ন কিছু ঘটনা লেখা থাকে ইতিহাসে। আর সেই ভিন্নতা যদি আসে হাজারো রক্তের বিনিময়ে স্বৈরাচার পতনের মাধ্যমে, তবে তা পৌঁছে যায় অনন্য উচ্চতায়। ৩৬ জুলাই আবারও স্মরণ করিয়ে দেয় এক সময় সুদীর্ঘ অবিচারেরও ইতি ঘটে। ইতিহাস বলে সুদীর্ঘ অন্যায়েরও সমাপ্তি আছে। ৩৬ জুলাই বাঙালির ইতিহাসে তেমনই একটি দিন, যেদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের সংখ্যা হাজার বা লাখে নয়, যা পৌঁছে যায় কোটিতে। সকাল থেকে পুরো দেশ ছিল থমথমে। কোটি মানুষ কারফিউ ভেঙে ঢাকার একাধিক মোড়ে জড়ো হয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে। শেখ হাসিনা এদিনও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাইলে তাকে জানানো হয় এই ধরনের ব্যবস্থা অকার্যকর হবে। খুনি হাসিনা কখনোই চাচ্ছিল না সে তার ক্ষমতাটা ছাড়তে, সে বাংলাদেশের যত মানুষ মারা যাক এটা তার কাছে কোনো কিছু আসে যাচ্ছিল না। তার কাছে যেটা সবচেয়ে বেশি প্রাধান্যের বিষয় ছিল সেটা তার ক্ষমতাটা টিকিয়ে রাখা। তো এই জন্য আরও বেশি গণহত্যার পরিকল্পনা তারা করছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার প্রবেশ পথগুলোতে দেখা যায় জনতার স্রোত। মার্চ টু ঢাকা সফল করতে ঝাঁকে ঝাঁকে মানুষ যাত্রা শুরু করে গণভবনের দিকে। কিন্তু তখনও থামেনি শাসকের বন্দুকের। গাবতলী, ঢাকার হলো গিয়ে টঙ্গীর মোড়, যাত্রাবাড়ি থেকে ওই দিক থেকে প্রত্যেকটা পয়েন্ট থেকে ঢাকার লক্ষ লক্ষ মানুষের মিছিল আসতেছে। সংখ্যাটা এত বেশি, ওই সময় আসলে কারো আসলে কিছু করার ছিল না। পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যাদেরকে আসলে রাখা হয়েছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কারো পক্ষে না আসলে কোনো কিছু করা আসলে সম্ভব হয়নি ওই সময়টার ভিতরে। দুপুরের পর হঠাৎ পাল্টে যায় দৃশ্যপট। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই খবর প্রকাশের পর ছাত্র জনতা রাজপথে নেমে আসতে থাকেন। বিজয়োৎসব শুরু হয় 4 দিকে। বেলা 2:30টার পর জানা যায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছেন। জানতে চেয়েছি গণভবনের আসলে কি হচ্ছে। ওই পরিপ্রেক্ষিতে কয়েকটা ফোন দেওয়ার পরে 12টা বোধহয় 40-45-এর দিকে আমি একজনকে ফোন দিলাম। সে বলল যে উনি তো চলে গেছেন। আরেকজনকে ফোন দিয়ে কনফার্মেশন পেলাম। পাওয়ার পরে আগের যে প্রথম যে সোর্স তার কাছে থেকে আরও ডিটেলস নিলাম। উনি ডিটেলসে বললেন যে উনি ইন্ডিয়ার দিকে চলে গেছে। এসএসএফের কাছে ইনফরমেশন এসছে যে উত্তরা থেকে 5 লক্ষ লোক আসতেছে, আর এদিক দিয়ে জুরাইন মানে শনি রাখরা, যাত্রাবাড়ি, এই সমস্ত জায়গার থেকে আসতেছে হচ্ছে আরও 3.5 লক্ষ লোক। তো ওদের এসএসএফের কথা, এই লোকগুলো যদি সেন্ট্রাল ঢাকায় আসে, ঢাকার প্রাণকেন্দ্রে আসে, জানে যেটা ধরেন এই বা গণভবনে, এদের এই জনস্রোত তারা ঠেকাতে পারবে না। আর এত লোককে তো কিলিং করে টিকে থাকবে, এটা তো ইম্পসিবল। 2টার দিকে আমি ওই যে আর্মি চিফের ওইখান থেকে বিটিভিতে একটা স্ক্রল দিল যে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখন আমি বুঝলাম যে না, শি হ্যাজ ফ্লেড। এরপর আন্দোলনে জয়ী মানুষের বাঁধ ভাঙা স্রোত ছড়িয়ে পড়ে সড়কে, অলি গলি, পাড়া মহল্লায়, গ্রাম থেকে গ্রামান্তরে। রাজধানীর রাজপথ হয়ে ওঠে আন্দোলনে বিজয়ী ছাত্র জনতার বিজয়ের ক্যানভাস। কোটা সংস্কার আন্দোলন থেকে তীব্র গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে শুরু হয় এক নতুন সম্ভাবনার পথযাত্রা। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এই যাত্রার শুরু হলেও এর পেছনে রয়েছে হাজারো নিহত আর অগণিত আহতের রক্তগাথা।
তাই নতুন এ যাত্রা হোক সাম্যতা আর ন্যায্যতার পথে, এমনটাই প্রত্যাশা এদেশের আপামর জনতার। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই মাসে পোশাক শিল্পের রফতানি আয় বেড়েছে 24.5% বেশি, যা গেল বছরের অক্টোবরের পর সর্বোচ্চ। এ সময় প্রায় $4 বিলিয়ন পোশাক রফতানি করেছে উদ্যোক্তারা। মার্কিন শুল্ক ইস্যুতে টালমাটাল বিশ্ববাজারে এমন উচ্চ প্রবৃদ্ধির কারণ হিসেবে পরিবেশ বান্ধব বিনিয়োগ আর চাহিদা উপযোগী পণ্য তৈরির সক্ষমতাকে সামনে রাখছেন রফতানিকারকরা। যদিও চট্টগ্রাম বন্দরের ধীর গতির কার্যক্রম রফতানি বাজার সম্প্রসারণে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি বিজিএমইএর। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাইয়ে $477 কোটি পণ্য রফতানি করেছে বাংলাদেশ। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে এক বছর আগের তুলনায় যা বেড়েছে প্রায় 25%। এমন উচ্চ প্রবৃদ্ধির রপ্তানি আয়ে সবচেয়ে বড় অবদান তৈরি পোশাক শিল্পের। গত মাসে এই খাতের উদ্যোক্তারা রপ্তানি করেছেন $396 কোটি $27 লাখ পণ্য, 24.5% বেশি বেড়েছে বছর ব্যবধানে। 9 মাস আগে গত বছরের অক্টোবরে প্রায় এমন উচ্চ প্রবৃদ্ধি দেখেছিল দেশের তৈরি পোশাক খাত। মার্কিন শুল্ক স্থিরতার মধ্যেই পোশাক শিল্পের এমন অর্জনের পেছনে সবুজ বিনিয়োগ আর ক্রেতার রুচিকে মাথায় রেখে উৎপাদন প্রক্রিয়াকে তাৎক্ষণিক ঢেলে সাজানোর সক্ষমতাকে বড় করে দেখছেন উদ্যোক্তারা। বাংলাদেশে হাইয়েস্ট নাম্বার অফ কমপ্লায়েন্ট অ্যান্ড গ্রিন ফ্যাক্টরিজ, আমরা অনেক ইনভেস্টমেন্ট করছি অন R&D, আমরা অনেক ইনভেস্টমেন্ট করছি অন ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, আমরা আসলে চেঞ্জ আনার চেষ্টা করছি। সো এইসব পজিটিভ সেন্সে যখন একজন ক্রেতা যখন আমাদের দেশে আসে তখনই কিন্তু ফিল করে যে না, দিস ইজ এ স্পেশাল কান্ট্রি। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য কি রিজনস যে কারণে আমাদের আলহামদুলিল্লাহ সেক্টরটা এখনও গ্রোয়িং। তবে এই ফাস্ট ফ্যাশনের যুগে যখন কম সময়ে পণ্য সরবরাহের প্রতিযোগিতা বাড়ছে বিশ্বজুড়ে, তখন বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চট্টগ্রাম বন্দরের ধীরগতির বাধা দূর করার দাবি বিজিএমইএর। আমরা গুড কোয়ালিটি ম্যাটেরিয়াল যতদিন বানাতে পারবো আমরা বিশ্ববাজারে আমাদের অবস্থান থাকবে, সেটা হচ্ছে প্রাথমিক শর্ত, কোয়ালিটি। ইদানিং আমাদের খুব টেনশন হচ্ছে বিকজ চিটাং পোর্ট, আমাদের যে লজিস্টিক্স এগুলো বেশ স্লো হয়ে গেছে। চিটাং পোর্ট কিন্তু একসময় খুব ভালো ছিল, 2 দিন 3 দিন টার্ন অ্যারাউন্ড টাইম, এখন চিটাং পোর্টে হচ্ছে 5 থেকে 6 দিন। তো 5 থেকে 6 দিন টার্ন অ্যারাউন্ড টাইম, এটা অত্যন্ত ডেঞ্জারাস। আমি লিড টাইম থেকে আমি 3-4 দিন আমরা চিটাং পোর্টে হারাচ্ছি। সো দ্যাট ইজ নট আ ভেরি গুড আইডিয়া। সো আমাদের লজিস্টিক্স ইমপ্রুভ করতে হবে। এক বছর আগে 2024 সালের জুলাই মাসে পোশাক খাতের রপ্তানি আর প্রবৃদ্ধি ছিল মাত্র 2.89%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গ্রাহকদের আপত্তি সত্ত্বেও নানা অজুহাত এমনকি ভয় ভীতি দেখিয়েও প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ উঠেছে নেসকোর বিরুদ্ধে। গ্রাহকরা বলছেন প্রিপেইড মিটারের নানা ধরনের চার্জে অতিষ্ঠ তারা। আওয়ামী সরকারের লুটপাটের প্রকল্প আখ্যা দিয়ে বন্ধের দাবি জানিয়েছে প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। আওয়ামী সরকার পতনের পর 2 যুগ ধরে চলা বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতির চিত্র উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে, যার মধ্যে অন্যতম ছিল ডিজিটাল প্রিপেড মিটার বাণিজ্য। খবরে বলা হয় তৎকালীন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও শেখ পরিবারের কয়েকজন সদস্যের নিয়ন্ত্রণে ছিল হাজার কোটি টাকার প্রিপেড মিটার বাণিজ্য। ইতিমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে স্থাপন করা হয়েছে 6 লাখ প্রিপেড মিটার, প্রক্রিয়াধীন রয়েছে আরও 8.5 লাখ। অভিযোগ উঠেছে গ্রাহকদের নানা আপত্তি সত্ত্বেও পূর্বের সচল মিটার পরিবর্তন করে স্থাপন করা হচ্ছে ডিজিটাল প্রিপেড মিটার। কইছে যে না নিলে পরবর্তীতে যখন নেবেন তখন 7,000 কোটি টাকা লাগবে, এটা না লাগালে সমস্যা হইবে, তারপরে মেলারামের ভয় ভীতি দেখাইছে। ওরা এখন বলছে যে না, এই মিটার নেওয়া মানে বাতিল করা যাবে না, আর আগের মিটার যারা নিবে তাদের নামেও কেস করবে, আর যারা নিবে না তাদের নামেও কেস করে দিবে। আমরা যদি 1,000 টাকা ইয়ে করি আমাদের 500-600 টাকা থাকে মিটারে, ফির মনে করেন আমরা 15 দিন নাই যাইতে আমাদের ফির টাকা শেষ। এদিকে গ্রাহকদের মতামত উপেক্ষা করে এই মিটার চাপিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিভিন্ন সংগঠন। প্রিপেড মিটার স্থাপন বন্ধে চলছে টানা আন্দোলন। হঠাৎ করে আমাদের প্রিপেড মিটার দিচ্ছে, এখন প্রিপেড মিটার দিলে আগের যে মিটারগুলো আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার আমরা যে প্রয়োগ করছি মিটারগুলো, এগুলোর টাকা সব বাজেয়াপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে গত ফ্যাসিস্ট সরকারের সময়ের প্রকল্প, এই প্রকল্পটাকে বাতিল করতে হবে। আমরা তাকে পদ্ধতি কিন্তু দিতে পারি কি পরপর একটা জবাব দেয় না, দেখি জবাব দেয় কবে দেয়। জবাব না দিলে পরে ডাইরেক্ট বলবো আমাদের মেয়ের দিকে ফোকাস করা হবে। মিনিস্ট্রির নির্দেশ আছে আমাদেরকে প্রিপেড মিটার বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? প্রিপেড মিটার পারচেজও করা হয়েছে। তো কাজে এক্ষেত্রে আমরা আমাদের এসএনডিতে যাতে গ্রাহকগণ প্রিপেড ছাড়া অন্য মিটারের প্রত্যাশা না করে।
2018 সালে শুরু হওয়া 877 কোটি 76 লাখ টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। পরে সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2026 সালের জুনে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। লালমনিরহাটে হাতিবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জামায়াতের রুকন হাসেন আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষক বলছেন, ইউএনওর স্ক্যান করা স্বাক্ষর বসিয়ে নতুন শিক্ষক কর্মচারী দেখিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে 13টি নিয়োগ ফাইল পাঠান হাসেন আলী। এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। যে ইন্ডেক্স ভুক্ত করা হয়েছে, সেই যে তালিকাটা প্রদান করেছে, সেখানে আমাদের নাম নাই। এখানে কিছু বহিরাগত শিক্ষক আমাদের সাবজেক্টে যে অন্তর্ভুক্ত হয়েছে। এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের প্রতারণা করা হয়েছে এবং বড় ধরনের প্রতারক, এবং এটার আইনগতভাবে সাজা হওয়া উচিত। অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেন আলী হাতিবান্ধা উপজেলার জামাতের একজন রুকন। প্রতারণার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে অভিযোগ পেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা আমিরের। আমি আজকে এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, যেহেতু প্রেস ব্রিফিং দিব, ওখানে সার্বিক পরিচয় পাবেন। আমাদের কাছে এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই, আসলে সেটা আমরা তদন্ত করব, দেখবো ইনশাআল্লাহ। নিয়োগ ফাইলে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, তদন্তের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটা প্রত্যয়নই আমার স্বাক্ষরকে স্ক্যান করা হয়েছে, এবং স্ক্যান করার ফলে এটা তো অবশ্যই একজনের অনুমতি ছাড়া কারো স্বাক্ষর ব্যবহার করা যাবে না। স্ক্যান করা হলেও সেটা জালিয়াতি হয়েছে। এ ঘটনায় 3 কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে অভিযুক্ত অধ্যক্ষ হাসেন আলীর কাছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, লালমনিরহাট। খননের অভাবে ঠাকুরগাঁওয়ের নদীগুলোর পানি শুকিয়ে জেগে উঠেছে চর, আর সেই চরের দখল নিয়ে গড়ে তোলা হচ্ছে বসতভিটা, মিল, কলকারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এতে দিন দিন ছোট হয়ে আসছে নদীর সীমানা, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। টাঙ্গন, সুক কিংবা সেনুয়া একসময় পানিতে ভরপুর থাকলেও এখন নদীর বুকে জেগে উঠছে চর। শুকিয়ে যাওয়া নদীর জমিতে অনেকেই করছেন চাষাবাদ। কয়েক কিলোমিটার পাড়ি দিলে হয়তো দেখা মিলবে হাঁটু জলের। ঠাকুরগাঁয়ের প্রতিটি নদীর চিত্র এখন এমনই। দীর্ঘদিন খনন না হয় একের পর এক নদী শুকিয়ে যাচ্ছে, পরিণত হচ্ছে মরাখালে। এতে বেকার হয়ে পড়ছেন স্থানীয় জেলেরা, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এখন কিন্তু পানি নাই, এই জন্য নাই যে ওই যে আবাদ করতেছে বন্ধ হয়ে যাচ্ছে। এক সময় তো পানি ভালোই যাইতো, এখন তো বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে নদীর তীরবর্তীর জমি দখলে নিয়ে অনেকেই গড়ে তুলছেন বসতভিটা, মিল, কলকারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা বলছেন এ অবস্থার কারণে বন্ধ হচ্ছে নদীর গতিপথ, ছোট হয়ে আসছে নদীর সীমানা। তাই খননের পাশাপাশি নদীর জমি রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আমার হিসাবে খনন করা দরকার, তাহলে নদীতে পানি থাকবে। অনেকে নদী দখল করে দোকানপাট এটা সেটা করার কারণে এই নদীগুলা ছোট হয়ে যাচ্ছে। বালু দিয়ে মাটি দিয়ে নদীটা আজকে ছোট হয়ে গেছে। তবে নদীগুলো খননের উদ্যোগের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী। নদীগুলো নিয়ে প্রকল্প গ্রহণ করার জন্য যেন সম্ভাব্যতা সমীক্ষা যাচাই করা হয়, সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রস্তাব প্রেরণ করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার 36টি নদী ও খালের দৈর্ঘ্য প্রায় 700 কিলোমিটার, আর দখল করা জমির পরিমাণ 6.40 একর। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 58, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 93%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 79, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 89। রাজশাহী বিভাগে বায়ুমান 135, যা সহনীয়। আর্দ্রতা 88। সিলেট বিভাগে বায়ুর মান 50, এটি ভালো। বাতাসের আর্দ্রতা 98%। খুলনা বিভাগের বায়ুমান 84, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 88। বরিশাল বিভাগে বায়ুর মান 85, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 86।
রংপুর বিভাগের বায়ুমান 118, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা 91%। ময়মনসিংহ বিভাগের বায়ুমান 94, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 94। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেট 50 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 135। গাজায় দিনের পর দিন বাড়ছে মৃত্যুর মিছিল। রক্ত, অনাহার আর আর্তনাদে ভেঙে পড়েছে শহরটি। ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ৭৪ জন, যার মধ্যে ৩৬ জন খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। এমনকি অনাহার ও অপুষ্টিতে শিশু মৃত্যু ঠেকাতে বৈশ্বিক চাপেও মানবিক করিডরে গলছে না বরফ। হামলা বন্ধে এবার খোদ সাবেক ইসরায়েলি গোয়েন্দারাও চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। দেইর আল বালাহ, গাজা সিটি থেকে শুরু করে মধ্য ও উত্তর গাজা সব এলাকায় চলছে ইসরায়েলি বাহিনীর নির্মমতা। এমনকি আকাশ থেকে ফেলা ত্রাণ সহায়তার আঘাতেও প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। এছাড়া জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, উপত্যকাটিতে প্রতিদিন গড়ে 28 শিশু মারা যাচ্ছে অপুষ্টিতে। দাতব্য সংস্থাগুলো বলছে, বর্তমানে উপত্যকাটিতে গড়ে প্রতিদিন 84টি ট্রাক ঢুকলেও গাজার ন্যূনতম চাহিদা পূরণে প্রয়োজন কমপক্ষে ৬০০টি ত্রাণের ট্রাক। হামাস জানায়, যদি ইসরায়েল মানবিক করিডোর পূর্ণাঙ্গভাবে খুলে দেয়, তাহলে রেড ক্রসকে ইসরায়েলি জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছাতে দেওয়া হবে। এরই মধ্যে মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছে, যেসব অঙ্গরাজ্য ইসরায়েলি কোম্পানি বয়কট করবে তারা $190 কোটি দুর্যোগ প্রস্তুতি তহবিল পাবে না। সমালোচকরা এটিকে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার ফেডারেল কৌশল বলে অভিহিত করেন। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলেরই ৬০০ জন সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা। চিঠিতে তারা বলেন, হামাস এখন আর কোনো কৌশলগত হুমকি নয়। চিঠিতে স্বাক্ষর করেন সাবেক মোসাদ প্রধান, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়াল। নাদিম মারজান, সময় সংবাদ। অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় এবার গৃহবন্দী হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো। শর্তভঙ্গের অভিযোগ ওঠায় এই নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বলসোনারো। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচারপতি মোরাসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর ট্রাম্পের এমন পদক্ষেপ ব্রাজিলের বিচার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ বলে দাবি করেছে লুলা প্রশাসন। নতুন বাংলাদেশের 1 বছর, এ সময় দেশের ক্রীড়াঙ্গনে বেশ কিছু পরিবর্তন এসেছে, বিশেষ করে সাংগঠনিক ক্ষেত্রে। এতে দু একটা জায়গায় ইতিবাচক পরিবর্তন এলেও স্থবিরতা লক্ষ্য করা গেছে অনেক ক্ষেত্রেই। বিশেষজ্ঞরা বলছেন, নেতৃত্বের বদল হলেও অভিজ্ঞতা আর দক্ষতার বিচারে যোগ্যদের সঠিক মূল্যায়ন না হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি ক্রীড়াঙ্গন। তবে অনেকের মত, এটা লম্বা প্রক্রিয়া, যা 1 বছরই দৃশ্যমান হওয়া সম্ভব নয়। নতুন বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও আসবে ব্যাপক পরিবর্তন। 5 আগস্টের পর এমন সম্ভাবনা ছিল জলজলে। নতুন সরকারের পক্ষ থেকে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। তাতে ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে আশার সঞ্চার হলেও তা ফিকে হতে সময় নেয়নি খুব একটা। ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য 29 আগস্ট সার্চ কমিটি গঠন করে সরকার। তাদের প্রেসক্রিপশনে পুনর্গঠন করা হয় বেশ কিছু ফেডারেশন ও অ্যাসোসিয়েশন। তবে সার্চ কমিটি প্রস্তাবিত কমিটি নিয়েও শুরু হয় বিতর্ক। 10 মে কার্যক্রম অসম্পূর্ণ থাকা অবস্থায় সার্চ কমিটি বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। তৃণমূলের ক্রীড়াঙ্গনে গতি আনতে জেলা ও বিভাগীয় সংস্থাও সরকার ভেঙে দিয়েছিল দায়িত্ব নেয়ার শুরুতেই। তবে বছর পেরোলেও পরিলক্ষিত হয়নি দৃশ্যমান উন্নয়ন। বিগত দিনে যেমন স্থবির ছিল তৃণমূলের ক্রীড়াঙ্গন, অধিকাংশ জায়গায় সেই পুরনো চিত্রই। দক্ষ আর অভিজ্ঞ সংগঠকদের সঠিক মূল্যায়ন করতে না পারার জন্যই এই স্থবিরতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা সার্চ কমিটি অনেক কমিটি করলো, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট তো পেলো না। তাতে বোঝা যায় যে সার্চ কমিটি যে লোকদেরকে চুজ করেছিল, তো সেই লোকগুলো সঠিক না। খুব বেশি ভিজিবল বাস্তবায়ন হয়েছে এটা আমি বলবো না, কারণ এখনও কিন্তু জেলা পর্যায়ে খেলা হচ্ছে কি হচ্ছে না এগুলো খবর আমরা ওইভাবে পাই না। কিন্তু
জেলা পর্যায়ে, যেটা খুব জরুরি। গেল এক বছরে দেশের ক্রীড়াঙ্গনে যতটুকু আলোচনা তার পুরোটাই ক্রিকেট, ফুটবল ঘিরে। এর বাইরে কিছুটা আলোড়ন তোলে আর্চারি, তবে বাকি ফেডারেশনগুলো ছিল নিষ্প্রভ। বিগত সময়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ আরও কিছু টুর্নামেন্ট নিয়মিত আয়োজিত হলেও এক বছরে অধিকাংশই ছিল কার্যক্রম শূন্য। সঠিক লোকগুলি যদি চুজ করা হইতো, তা আমার কাছে মনে হয় কিছুটা সাফল্য হইতো। এক বছরে আপনি যে খুব একটা সাফল্য করতে পারবেন না, হ্যাঁ, তবে একটা জিনিস কি, প্রত্যেকটা ফেডারেশনের কার্যক্রম চলছে কিনা, খেলাধুলা চলছে কিনা, এইটা দেখার বিষয় ছিল। আমাদের ভিশনটা ওরকম যে এটা যেন একটা গণ্ডির মধ্যে না থাকে, ছোট একটা জায়গায় যেন না থাকে, সবাই যেন সুযোগটা পায়। এটা বোধহয় সবচাইতে বড়, এই স্পিরিটের সবচাইতে বড় প্রাপ্তি বলবো আমি। এটা ঠিক, ক্রীড়াঙ্গনে এখন আগের মতো রাজনৈতিক হস্তক্ষেপ নেই, দলীয়করণের আবর্তেও বন্দী নয়। তবে যোগ্য ও দক্ষ সংগঠকদের নিশ্চিত করার পাশাপাশি ফেডারেশনগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছতে পারে দেশের ক্রীড়াঙ্গন। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।